যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে ইসলামের দাওয়াত দিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। যারা ওই গিটার বাজিয়ে তালিবান ঠান্ডা করে, কৌশিক সেনের ছেলে, তারপরে কৌশিক সেন, অপর্ণা সেন, শুভা প্রসন্ন, এদের মতন লোকেদের সাহস হয় না, এবং তারা কেউ ফিরাদ ববি হাকিমের এই বক্তব্যের কিন্তু কোনো প্রতিবাদ দেখবেন না। বুদ্ধিজীবীরা তো ধান্দা খুঁজছে, টাকা খুঁজছে, বুদ্ধিজীবীরা কোনো কিছুই খুঁজছে না। বাঙালি হিন্দুর আজ অব্দি একটা কোনো কথা এই তথাকথিত বুদ্ধিজীবী মহল বলেনি। দেশ বিভাজনের পরে বুদ্ধিজীবী তারাই ছিলেন যারা অর্থের বিনিময়ে নিজেদের কলমটা বিক্রি করে দিয়েছিলেন। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা গাজওয়ায়ে হিন্দ, এটা যে একটা প্রত্যেকটা মুসলমানের অন্তরাত্মার ডাক। সেকুলারিজম, যত সেকুলারিজমে আমাদের মতন লোকেরা কথা বলে, যাদের হিন্দু পদবী আছে, যে কোনো রাজনৈতিক দল, আর কিছু আঁতেল অভিনেতা অভিনেত্রী বুদ্ধিজীবী আছে যাদের সাহস হয় না কোনোদিন কলকাতা পোর্টে বাড়ি কেনার 66 নম্বর ওয়ার্ড, 134 নম্বর ওয়ার্ড, এন্টালি, তালতলা, পাকসার কাছ, রাজাবাজার, মেটিয়াবুরুজে বাড়ি কেনার সাহস হয় না। একদম নাম নিয়ে বলছি, যারা ওই গিটার বাজিয়ে তালিবান ঠান্ডা করে, কৌশিক সেনের ছেলে, তারপরে কৌশিক সেন, অপর্ণা সেন, শুভা প্রসন্ন, এদের মতন লোকেদের সাহস হয় না, তারা আমরা এই কথাটা বলি, এবং তারা কেউ ফিরাদ ববি হাকিমের এই বক্তব্যের কিন্তু কোনো প্রতিবাদ দেখবেন না, কোনো মিছিল নিয়ে বেরোবে না। তো এটাই বাস্তব। কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেশন তো পলিটিসাইজেশন হয়ে গেছে। মমতা ব্যানার্জির গড়গড় করে কলমা পড়া এবং ভুলভাল সরস্বতী মন্ত্র পড়া, ভগবতী চণ্ডীর মন্ত্র পড়া, মমতা ব্যানার্জির রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনকে আক্রমণ করা, মমতা ব্যানার্জির দুধেল গাইকে যে গরু দুধ দেয় তার লাথি খাওয়াও ভালো বলা, মমতা ব্যানার্জির প্রত্যেকটা জায়গায় তোষণ করা, মমতা ব্যানার্জির মুসলমান প্রীতি, ফিরাদ ববি হাকিমের এই যে বক্তব্য, দুর্ভাগ্য যারা ইসলামে জন্মগ্রহণ করতে পারেননি তাদেরকে ইসলামের ফোল্ডে আনতে হবে। চোপড়ার এই সালিশি সভা, মধ্যযুগীয় শরিয়া আইন, এবং তার সঙ্গে সঙ্গে হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার যে বক্তব্য, এই প্রত্যেকটা কথাকে আমরা সেটাকেই দেখি যে নজরে 1925 সালে যখন বিজেপি আরএসএসও ছিল না, যখন আরএসএসও তো সবে 1925 সালে তখন সবে প্রতিষ্ঠা হয়েছে, তাই নাগপুরে একটা 4টে লোককে নিয়ে ফুটবল খেলানো হচ্ছে, পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব ছিল কংগ্রেস আর মুসলিম লীগ। সেই মুসলিম লীগের কি বক্তব্য ছিল 1926-এর কলকাতার ভয়াবহ দাঙ্গা, পাবনার ভয়াবহ দাঙ্গা, রবীন্দ্রনাথের কি বক্তব্য ছিল, শরৎচন্দ্রের কি বক্তব্য ছিল, তারও আগে বঙ্কিমচন্দ্রের কি বক্তব্য ছিল, সেটা যা বক্তব্য ছিল আমাদের বক্তব্য তাই। স্যার সৈয়দ আহমেদ খানের যে বক্তব্য ছিল, উই দ্য পিপল অফ বুকস ক্যানট বি দ্য সাবজেক্ট অফ বেঙ্গলি হিন্দুজ, সেই একই বক্তব্য আমাদের। কিন্তু দাদা চোপড়ার বিধায়ক বলেছেন অসামাজিক কাজকর্ম করছিলেন, পরকীয়া করেছিলেন বহু, তাই এরকম অসামাজিক কাজকর্ম যেই করে থাকুক, জজিয়তি করার অধিকার ভারতবর্ষের কোন লোকটাকে আছে? আজকে যদি আমি এই কাজটা করি, তাহলে পরে কি আপনি এই ভাষায় অন্য কারোর সাথে গিয়ে প্রতিবেদন করবেন, বা এই ভাষায় কোনো সাংবাদিক কথা বলবে, নাকি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া, মোমবাতি নিয়ে বেরিয়ে পড়া? এতক্ষণে তো শুভা প্রসন্ন, অপর্ণা সেন আর এরা তো ফাঁসি মোমবাতি নিয়ে বেরিয়ে পড়তো। যদি এটা কোনো হিন্দু পদবীধারী কেউ করে থাকতো, তাহলে তাদের বেলায় অপর্ণা সেন, কৌশিক সেনেরা, শুভা প্রসন্নরা মুখে বন্ধ কেন? ওই সমাজ সেবাই, সমাজপতি, সমাজসেবীরা যারা আছেন তারা কোথায়? মোমবাতি তো কম পড়েনি, যদি পড়ে তাহলে আমি পাঠিয়ে দিতে পারি। এই প্রশ্নগুলো তাদেরকে করা উচিত। 800 বছরের মুসলমানের মার খাওয়ার ডিএনএটা আমাদের মধ্যে থেকে গেছে, তাই আমরা বাস্তবটা স্বীকার করতে চাই না। তরোয়ালের ডগায় যাদের পূর্বপুরুষরা সালোয়ার পরেছিলেন তাদেরকে আমরা এখনো ভয় পাই, কারণ মারটা আমাদের কপালে জুটবে, না হলে পরে গলাটা আমাদের কাটা যাবে। যাদের কথা আপনি বলছেন, যে যারা আন্দোলন দেখেছেন, যাদেরকে আন্দোলনের মুখ হতে দেখেছেন, যারা আন্দোলন করেছেন, আধুনিক যুগের আন্দোলনগুলো হচ্ছে স্বার্থের আন্দোলন। স্বার্থের আন্দোলন, কলাটা, মূলটা, চাকরিটা, একটা জায়গায় প্রেসিডেন্ট হওয়া, একটা কমিটির মাথায় বসিয়ে দেওয়া, লাল বাতির গাড়িতে চড়ে ঘুরে বেড়ানো, এটা হচ্ছে তার আন্দোলন। সমাজের জন্য আন্দোলন খুব কম দেখেছেন, খুব কম বুদ্ধিজীবীদের দেখেছেন। আর যেহেতু এখানে মুসলমান সমাজ জড়িয়ে আছে, কারণ যে শিল্পীদের আপনি কথা বলছেন, যাদেরকে প্রথম সারিতে দেখা গিয়েছে,
যারা অভিনেতা, অভিনেত্রী, লেখক, যারা নাচ করেন, গান করেন, তাদের বাংলাদেশে একটা বিরাট বড় মুসলমান অডিয়েন্স আছে, বা প্যান গ্লোবাল বাংলা ভাষায় কথা বলতে পারে এই সমাজকে যদি আপনি দেখেন, তাহলে সেই সমাজের কত পার্সেন্ট মুসলমান আর কত পার্সেন্ট হিন্দু, তার বিচার যখন আপনি দেখতে পাচ্ছেন, তো সেই মুসলমান সমাজ মানে সেই মার্কেটটা নষ্ট হয়ে যাবে যদি প্রতিবাদ করতে হয়। মানে এটার পিছনে হিন্দু মুসলমানের অঙ্ক দাদা আপনি পাচ্ছেন, অনেকে কমেন্ট করতেই পারে। যদি না পারে যদি চোপড়ার বিধায়ক যদি বলে যে ইসলাম স্টেটে, মুসলিম রাষ্ট্রে এই কাজগুলো হয়, তো তাহলে আমি এখানে হিন্দু মুসলমান খুঁজবো না, তার কি খুঁজবো? মানে বুদ্ধিজীবীরাও খুঁজছে। বুদ্ধিজীবীরা তো ধান্দা খুঁজছে, টাকা খুঁজছে, বুদ্ধিজীবীরা কোনো কিছুই খুঁজছে না। তো বুদ্ধিজীবীদের যদি খোঁজার থাকতো, তো তাহলে বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথ 1926 সালের দাঙ্গার পরে কেন লিখলেন মনন সাগরও পারে তোমাদের শরীর? রবীন্দ্রনাথ কেন 26-এর দাঙ্গার পরে এটা লিখেছিলেন? তখন তো আরএসএসও ছিল না, বিজেপিও ছিল না, তখন তো কংগ্রেস ছিল। রবীন্দ্রনাথ তো কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। তাহলে রবীন্দ্রনাথ কেন লিখলেন? শরৎচন্দ্র কেন বাঙালির ডেফিনেশন লিখে গেলেন? কে বাঙালি আর কে বাংলা ভাষী? বঙ্কিমচন্দ্র তারও আগে কেন বললেন বঙ্গদেশে হিন্দু মুসলমান সমানে সমানে যায়? কেন সাবধান করলেন? ভগিনী নিবেদিতাকে থেকে আরম্ভ করে স্বামী বিবেকানন্দ, কেন স্বামী বিবেকানন্দ বললেন যে একটি হিন্দু যদি ধর্মান্তরিত হয়, তাহলে পরে শুধুমাত্র একটি হিন্দুর সংখ্যা কমে না, একটি হিন্দুর শত্রু বৃদ্ধি হয়? কেন আজকে জ্যোতি বোস, বুদ্ধ ভট্টাচার্য, প্রমোদ দাশগুপ্ত, ইলা মিত্র, সুজন চক্রবর্তী, প্রশান্ত সুর, সমস্ত পূর্ববঙ্গীয় মানুষরা তারা ইস্ট পাকিস্তান ত্যাগ করে ওয়েস্ট ভারতবর্ষে এসে কেন থাকলেন? ধর্ম আফিমের নেশা, বিশ্ব মানব, জাতি বর্ণ ধর্ম মানি না। তাহলে যারা এটাকে বিশ্বাস করে তারা কেন পার্টিশন হওয়া ইস্ট পাকিস্তানের থেকে সেখানে মানুষের হয়ে কাজ করতে পারলো না? বর্তমান সময়ে এটা এদের ভূমিকা কিভাবে আপনি দেখেন? বর্তমান সময় এটার ভূমিকা হচ্ছে নামগুলো এত বড় বড় নাম, হ্যাঁ অনেক বড় বড় নাম, কারণ সেখানে স্বার্থটা জড়িয়ে আছে। তারা মুখটা গুজে বসে থাকবে, মোমবাতি তাদের কম পড়ি আছে, মোমবাতি কম পড়ি আছে, তাই জন্য প্রতিবাদও কম পড়ি আছে। তো আমাদেরকে যদি প্রতিবাদ করতে হয়, তাদেরকে যদি প্রতিবাদ করতে হয়, তাহলে তারা রাস্তায় নামুক। বাঙালি হিন্দুর হয়ে আজ অব্দি একটা কোনো কথা এই তথাকথিত বুদ্ধিজীবী মহল বলেনি। বাঙালি হিন্দুর অস্তিত্ব নিয়ে কথা বললে তারা অন্যকে সাম্প্রদায়িক হিসেবে দাগিয়েছে, এবং তাদের জবাবে আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে এই ধরনের হিন্দুকে গালি দেওয়া শুরু হচ্ছে সেকুলারিজমের, সেই তথাকথিত সেকুলারিজমের পুজো করা কোনো বুদ্ধিজীবীদের সার্টিফিকেট আমাদের চাই না। আমরা 1940 সালে 46 সালে শ্যামাপ্রসাদ বাবু ঠিক ছিলেন, সত্য প্রমাণিত হয়েছে। 25-এ ঠিক ছিলেন, 35-এ ঠিক ছিলেন, যা আমরা বলেছি সেটাই হয়েছে। এখনো যেটা বলছি সেটাই আগামী দিনে হতে চলেছে। দাদা, ভোটের আগে আমরা এই দেশেতেই থাকবো, অন্য কোথাও যাবো না, একটা গান রীতিমতো ভাইরাল হয়েছিল। তারা এখন আর কেউ গান লেখেন না, কবিতা লেখেন না। এটা কি এটা খারাপ লাগার জায়গা সৃষ্টি করে যদি পার্টির বাইরে থেকে এসে? এই দেশেতে থাকবো, এই দেশ থেকে যাব না, কাকে যেতে বলা হয়েছে? গানটার কথা, যারা গান লিখেছিলেন তাদের মধ্যে কাকে যেতে বলা হয়েছিল? আগে সেই লোকগুলোকে বলুক না। একটা লোক উঠে দাঁড়িয়ে বলুক চিঠি দিয়ে যে এই দেখুন ভারত সরকার আমাদেরকে এই দেশ থেকে চলে যেতে বলেছে, বা অমুক লোক আমাদেরকে এই দেশ থেকে চলে যেতে বলেছে। এসব ন্যাকামি করে কি হবে? আজকে যারা বলছে আমাদের এই দেশে থেকেই আমরা থাকবো, তাদের বাড়ির বাচ্চাকে নিয়ে গিয়ে লামাটিনিয়াতে ভর্তি করে দেখাতো যে না আমি লামাটিনিয়া স্কুলে অ্যাডমিশন নেব না, আমার রেজিস্টারে আমার ছেলের নাম থাকবে না। লামাটিনিয়া, সাউথ পয়েন্ট, যে কোনো স্কুলে, রামকৃষ্ণ মিশন, যে কোনো খ্রিস্টান মিশনারি স্কুল, সেখানে গিয়ে ভর্তি করেন, আমি রেজিস্টারে আমার খাতায় আমার ছেলের নাম থাকবে না, আমাকে অ্যাডমিশন করাতে হবে, করে দেখাতো। কোনো ইউনিভার্সিটিতে রেজিস্টার না করে দেখাতো। তুমি এদেশের নাগরিক কিনা সেটা তোমার কাছে জানতে চাওয়া হলে পরে তোমার কাছে সমস্যা। যদি এটা কোনো সমস্যায় থেকে থাকতো তাহলে কনস্টিটিউশনে লিখে রাখে গেল কেন? তার মানে পণ্ডিত নেহরুকে ওরা বোকা বলছে, তার মানে বাবা সাহেব আম্বেদকর বোকা ছিলেন। আসল সমস্যা হচ্ছে ওখানে একটা ইকোসিস্টেমের মধ্যে পড়ে গেছে, ইকোসিস্টেমের বাইরে গেলে পরে সমস্যায় বুদ্ধিজীবীদের মালটা আসবে না। তারা অনেকে বলেন শাসকের যে যদি বলা হয় শাসকের যে ক্ষমতা, সেই ক্ষমতার ভয়ে অনেক বুদ্ধিজীবী চুপ করে থাকছেন কার্যত। কিন্তু কৌশিক সেন, অপর্ণা সেন এরা তো সে সময় শাসকের ভয় উপেক্ষা করেই রাস্তায় নেমেছিলেন, বা শুভপ্রসন্নের মতো চিত্রশিল্পীরা। শাসকের ভয়, শাসক তাদেরকে কি করবে? শাসক মাসে মাসে টাকা পাঠালে কি তাদের হাঁড়ি চলে? যদি শাসকের ভয়ের জন্য তাদেরকে মিথ্যে বলতে হয়, তাহলে তো তারা তো মুখ বন্ধ করে রাখতে পারতেন। এমন তো নয় যে 11 সালের পরে ক্ষমতায় আসার পর তারা আর কোনোদিন মুখ খোলেননি।
তারা তো মুখ খুলেছেন। কেন মুখ খুলেছেন? যদি শাসকের ভয় থেকে থাকে তাই তো বলা উচিত ছিল আমরা কোনো ব্যাপারই মুখ খুলব না। আর যদি শাসকের ভয় থেকে থাকে তাহলে বলুক আমাদেরকে, প্রকাশ্যে ফোন নম্বর পেয়ে যাবে, আপনি দিয়ে দেবেন ফোন নাম্বার, কাকে আছে প্রোটেকশন আমরা দেবো, ভারতীয় জনতা পার্টি দেবে। আপনি কোন কোন নামগুলোকে খুব বেশি করে মিস করেন বলা যায়? আমি কোনো নামকেই মিস করি না। মানে চমকে যান যে তারা কোনো কথা বলছে না কেন? না, অবশ্যই অপর্ণা সেন, কৌশিক সেন, শুভা প্রসন্ন, আরো যত যত নাম ছিল, এরা মাঝে মধ্যেই তো আসে। ওই গিটার বাজিয়ে তারপরে যে ছেলেটা বললো তালিবান ঠান্ডা করে দেবে, কাবাবের পিস নাকি বড় বড় ছিল, খুব ভালো ছিল আফগানিস্তানে, কিন্তু তারপরেও পালিয়ে আসতে হলো। যে ছেলেটির বাড়ি যখন বক্তব্য রাখছে পেছনে লেনিনের ছবি। তো ওই ধরনের লোকেদেরকে, মূলত এই ধরনের লোকেদেরকে, যারা ওই একটা কাল্পনিক একটা ইউটোপিয়ান ওয়ার্ল্ড তৈরি করার চেষ্টা করে, যারা নিজেরা পূর্ববঙ্গে মুসলমানের মার খেয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে এসে তারপর এখানে না কমিউনিস্ট হয়ে যায়, এখানে এসে সেকুলার হয়ে যায়, লিবারেল হয়ে যায়, তাদের কথা। কিন্তু কোনো কমিউনিস্টপন্থী বুদ্ধিজীবীও তো সেই অর্থে খুব বেশি যে ভোকাল সেটা তো নয় দাদা। মানে গণপিটুনি নিয়ে যারা চুপ করে দেশ থাকে। বিভাজনের পরে কমিউনিস্ট মানসিকতার বুদ্ধিজীবী তারাই ছিলেন যারা অর্থের বিনিময়ে নিজেদের কলমটা বিক্রি করে দিয়েছিলেন, তারাই কমিউনিস্ট বুদ্ধিজীবী হয়েছিল। এর বাইরে কোনো পূর্ববঙ্গের, এবং অধিকাংশই পূর্ববঙ্গের থেকে আসা, আমিও পূর্ববঙ্গীয় পরিবারের ছেলে, তাই জন্য বলছি।